নমস্কার, আমি শ্রী ব্রাইট টাইমে আপনাদেরকে স্বাগত। এবং আপনারা সকলেই জানেন যে ব্রাইট টাইম প্রতিনিয়ত আপনাদের জন্য যেরকম বিনোদনমূলক অনুষ্ঠান রাখে তেমন সমাজ সচেতনতামূলক বার্তাও আপনাদের সামনে তুলে দেয়। এবং আজ এই মুহূর্তে আমরা একদম যে নার্সারিতে প্রবেশ করেছি, ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে একেবারে নতুন নয়, কারণ এই নার্সারি আপনাদের সামনে কিন্তু উঠে এসেছে, যার নাম কুমার কুসুম করি নার্সারি। মানে এই নার্সারিতে আসলেই নতুন নতুন চমক তো থাকে, সেটা আর বলার অপেক্ষাই রাখে না। চিরসখা কথাটার সাথে হয়তো আমরা খুবই পরিচিত, কিন্তু পরিচিত হওয়ার সাথে সাথে এই বর্তমান দিনে দাঁড়িয়ে সেই রকম চিরসখা কি পাওয়া যায়? প্রাণের একদম কাছের সেই চিরসখা পাওয়া যায় না, অর্থাৎ বন্ধু। সেই রকম বন্ধু কি পাওয়া যায় যাকে আপনি মন খুলে আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন, সেও আপনাকে বুঝবে? না, একদমই নয়। কিন্তু গাছের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে তবে কিন্তু গাছ আপনার বন্ধু হতে বাধ্য। সেই রকমই আমরা একদম গাছের সাথে আজ একদম মিল খুঁজে পেয়েছি, একদম যোগাযোগ, এবং আমরা চলে এসেছি গাছের সাথে কিছুক্ষণ সময় কাটাতে। শুধু আমরা কেন, আপনাদেরকেও সেই সাক্ষী করব। আজ ব্রাইট টাইম পৌঁছে গেছে কুমার কুসুম করি নার্সারি। এই নার্সারিতে আসলেই তো চমক থাকেই, আমি আগেই বললাম। এবং এখানে ফলের আইটেম, সেখানে দেশি এবং বিদেশি কি ফলের আইটেম রয়েছে, সাথে থাকতে হবে। দেখতে থাকুন ব্রাইট টাইম। অনুষ্ঠানটি শুরু করার আগে আমি বলেছিলাম যে চিরসখা অর্থাৎ সেই প্রিয় বন্ধু, বর্তমান দিনে দাঁড়িয়ে কিন্তু সেই প্রিয় বন্ধুকে আর খুঁজে পাওয়া যায় না। সেই প্রিয় বন্ধু কাকেই বা আপনি খুঁজবেন? আর আপনার মনের মতনই যে হবে কি না তার কোনো গ্যারেন্টি আছে? কিন্তু গাছকে যদি আপনি প্রিয় বন্ধু বানান, অতি অবশ্যই কিন্তু আপনার সাথ দেবে এবং আপনার সাথে থাকবে। সেই রকমভাবে আমরা একদম গাছের সাথে আজ একেবারে কিছুটা সময় কাটানোর জন্য চলে এসেছি, এবং সেই সাক্ষী আপনাদের করব, কথা দিয়েছি। তার কারণ আমরা একদম কুমার কুসুম করিতে পৌঁছে গেছি এবং এই নার্সারির কর্ণধার স্যারকে পেয়ে গেছি। স্যার, অনেকেই জিজ্ঞাসা করছি যে এত সুন্দর নার্সারি এবং এই যে প্রাণবন্ত গাছ, পুরো মেনটেনেন্স করেন কিভাবে? মেনটেনেন্সটা অ্যাকচুয়াল পরিচালনা আমিই করি, গাইডলাইন সব কিছুতে আমিই দিই। আর সব আলাদা আলাদা, মানে আজকালে অনেকে জানে না, কোনো নার্সারি হয়তো ব্যাখ্যাটা দেয় না। ধরেন যারা কাটিং করে ওরা আলাদা একটা গ্রুপ, যারা গুটি কলম করছে তাদের আলাদা একটা গ্রুপ, আপনারা দেখেছেন বা কথা বলিয়েছি আমি। বা যারা রেগুলার কাজ করে তাদের আলাদা একটা টিম। আমার নার্সারি পরিষ্কার পরিচ্ছন্নতা আগে, সবার আগে আগাছা দমন বা টোটাল সব কিছু ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে। তো এটা আমি পরিচালনা করি, যেভাবে বলি সেইভাবেই ওরা করে। প্রতিটা কাজ আমি আমার নির্দেশেই হয়, আমি বলি। আর আমি এই নার্সারির মূল আর কি। তো আমি প্রতিটা গ্যাপটিং কাটিং যা কিছু সব কিছু আমি ভালো এক্সপার্ট খানিকটা করতে পারি। দীর্ঘদিন একটা সময় নিজে করতাম, এখন সময় পাই না, নিজে কিছু করি না, সব লোকে কন্টাক্টে হয়। এতে কি হয়, মানে যারা করছে তাদেরও পয়সা হয়, লাইনটায় প্রচুর পয়সা। মানে যারা গুটি করছে এরা কিন্তু 700-800 নিচে পার ডে যায় না। যারা গ্যাপটিং করছে ওরা কিন্তু 1000-1200 নিচে যায় না। যারা জোরের কাজ করছে ন্যূনতম 1500, কোনো সরকার দিতে পারবে না। সরকার দিতে পারবে না, এদের শ্রম দিতে হয়। আর খুব মানে নজরটা খুব তীক্ষ্ণভাবে দিতে হয়। তার কারণ হচ্ছে এদের প্রত্যেকের হাতে খুব ধারালো অস্ত্র থাকে, ছোট ছোট অস্ত্র কিন্তু খুব ধারালো থাকে। সেগুলো যে নজর এদিক ওদিক হলেই বিপদ হয়। তো এরা করছে, এদের পয়সায় ভালো রোজগার হচ্ছে। একটা মানে এরিয়া যে ভালোভাবে করছে, শিল্প অঞ্চল গড়ে উঠেছে। তা আমার নার্সারিতে আমার সংসার চলছে, আমার কর্মচারীদের চলছে। এদের খাওয়া দাওয়াটা ফ্রি, 2 টাইম খাওয়া দিই আমি। হ্যাঁ, মানে সকালে 5টা রুটি, ডিম, পরোটা, এগুলো তো থাকবেই। আর দুপুরে 30 দিনই মাছ থাকে। যদি কেউ মাছ না খায়, মাছের পরিবর্তে ডবল ডিম থাকে। তো খাবার দাবারটা আমার নার্সারিতে, কলকাতা শহরে বিভিন্ন জায়গায় দেখেছি নার্সারিদের লেবারদের পয়সাটা খুবই কম দেয়। না, আমি ওদের দিয়ে যা থাকে তাতে আমারও খুব ভালোভাবে চলে যায়। তাতে আমিও বছরে 2-1 বিঘে জমি কিনতে পারি, কোনো অসুবিধা হয় না। তো কেন মানুষকে ঠকাবো? যে ছেলেগুলো এসছে, এই যে আমার ওই ছেলেগুলো বাড়িতে যাচ্ছে, দেখুন আপনার ক্যামেরায় দেখানো যাবে, ওরা বাড়িতে যাচ্ছে। অনেক শিক্ষিত ছেলে আছে, খুব ভদ্র ভালো পরিবারের ছেলে আছে। গত 15-20 বছরে পশ্চিমবঙ্গের অবস্থা এতটাই অবনতি হয়েছে। গ্র্যাজুয়েট ছেলে, এমএ পাস করা ছেলে, বললে এমএ পাস করা ছেলে, ওই ছেলেটি দাঁড়িয়ে আছে, ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, মাটি কাটা কাজ করছে।
মানুষের কতটাই দুর্দশা। একটা ডি গ্রুপের চাকরিও রাজ্যে হয়নি। যাই হোক, মানে আমি গাছপালা দেখাই, গাছপালার কথা বলি, সেই সঙ্গে আমি রাজ্যের যখন যে সরকার থাকে তার সম্পর্কে অনেক কথা বলি। আজকেও বলবো, কিছু গাছ দেখিয়ে নিই। ওই দেখেন একটা ছোট্ট ফল গাছ, 1 বছরে আম গাছ, 1 বছরে আম গাছ কীভাবে ফল হয়েছে দেখুন। 1 বছরে আম গাছ, গাছ নিতে পারে না, দেখেন কীভাবে ফল হয়েছে। দেখেন আবার মুকুল আসছে, আবার ছোট দানা ধরে গেছে, ওদিকে দেখেন কীভাবে ফল আছে। দেখেন গাছ লাগাতে হয় মানুষকে। ফল গাছ লাগানো প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব, বাধ্যতামূলক ফল গাছ লাগানো। আসেন আমি আর একটু গাছ দেখাবো, আসেন। এই দেখুন আরেকটা গাছ, 1 বছরও বয়স হয়নি। এদিকে দেখেন, ক্যামেরাটা ঘোরান, দেখেন কিভাবে গাছ ফল ধরেছে। গাছ নিতে পারে না, এখানে লাঠি পুঁতে বেঁধে দিলে ভালো হয়। দেখেন কিভাবে ধরেছে। তো গাছ মানুষকে বসাতেই হবে, বাধ্যতামূলক। যত গাছ বসাবেন তত সেই মানুষটা ভালো থাকবে। ফ্রুট খান, মানুষ ভালো থাকবে। মানে যারা মিট খাচ্ছে, আমি মানুষকে মিট বর্জন করতে বলি। যত ব্যাধি সব মিট থেকে আসছে। আর যত মানুষের মনে খারাপ কিছু আসছে, সেটা হচ্ছে মিট থেকেই। মিট খেয়ে মানুষ মা বোন জ্ঞানটা হারিয়ে ফেলছে, মনুষ্যত্ব মানবিকতা হারিয়ে ফেলছে। মিট মানুষ যত ছেড়ে দেবে সেই মানুষটা ভালো থাকবে। ফ্রুটে আসুক, যে কোনো ফ্রুটে আসুক, ভালো থাকবে। গাছপালা দেখাতে দেখাতে আপনাদের আরও কিছু কথা আমি আজকে বলবো। আমি আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দার কাছে কিছু কিছু অনুরোধ করব। অনুরোধটা হচ্ছে, বলবো দাদা, গুরুকুল। দাদাকে বলবো, দাদা আপনি শুরু করে দিলেই সব হবে। গুরুকুল আমাদের রাজ্যে যত মন্দির আছে সনাতনী মানুষদের জন্যে, গুরুকুলটা যত তাড়াতাড়ি পারেন শুরু করে দেন। যত তাড়াতাড়ি পারেন গুরুকুলটা চালু করে দেন। গুরু না থাকলে কোনো কিছু হবে না। গুরু এমনই একটা জিনিস, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। হ্যাঁ, গুরুধাম তুচ্ছধাম, গুরুধাম স্বর্গধাম, তুচ্ছতার বিদিব্যাম। গুরুর নাম করে না, রোগ পীড়ে ছাড়ে না। গুরু ছেড়ে ধর্ম করে, সেই ধর্মে ভস্য ওড়ে, ছাই ওড়ে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু। অর্থাৎ দাদার কাছে বলবো, বার করে অনুরোধ করব, দাদা গুরুকুলটা শুরু করে দেন। রাজ্যের যত মন্দির আছে সমস্ত মন্দিরে শুরু করে দেন। মন্দির থেকে শুরু হোক, সমস্ত মন্দিরে, পশ্চিমবঙ্গের কোণে কোণে ছোট বড় যত মন্দির আছে, গুরুকুল শুরু করে দেন। আমাদের কেন বলছি, আমাদের সনাতনী ছোট ছোট ভাই বোনেরা, আমাদের মায়েরা যারা অনেক খারাপ কিছু করছে, এরা অনেকে জানে না। এই যে মানে কি বলবো, লাভ জিহাদ, বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে বোনেদের মধ্যে। এরা জানুক আমরা কারা, আমরা কোন ধর্মের লোক, আমাদের কি ধর্ম, সব জানুক। দাদা গুরুকুলটা ফিরিয়ে দেন, আপনি পারবেন দাদা। গুরুকুল ফিরে আসুক দাদা। আরও গ্রামে গ্রামে অনেক আর্জি আছে আপনার কাছে, আপনি পারবেন। অল্প দিনে, মাত্র 2 মাসে আপনি যা করে দেখিয়েছেন, আমি বলবো শুধু গুরুকুল ফেরানোর কথা বলবো না, গোচরণ গ্রামে গ্রামে গরু চড়ানোর জন্য যে জায়গাগুলো ছিল দাদা ফিরিয়ে দেন। দাদা কিছু জায়গা ফিরিয়ে দেন। গোচরণ আমরা ফিরে পেতে চাই, আমরা অনেক কিছু ফিরে পেতে চাই। আপনি পারবেন। আমাদের যত তাড়াতাড়ি, যত শীঘ্র হোক আমাদের গুরুকুলটা আপনি একবার অ্যানাউন্স করলে, আপনি সিস্টেমটা চালু করে দিলে সারা দেশে শুরু হয়ে যাবে। হ্যাঁ, অনেক কিছু যেটা করছেন আপনি যেটা করেছেন, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আজকে মিড ডে মিলটা যে জায়গাটায় পৌঁছেছে, আপনি যে মানে স্কনের হাতে তুলে দিয়েছেন, ভাবতেই পারিনি। মানে যার এই এত সুন্দর মন, সে পারবে সব কিছু। আমি এক এক করে আপনার কাছে অনেক কিছু চাইবো, আপনি দেবেন কি দেবেন না সেটা পরের ব্যাপার। আমার প্রচেষ্টা আমি চালিয়ে যাব। গুরুকুলটা দাদা খুব শীঘ্রই ফিরিয়ে দেন। গুরুকুল না হলে আমাদের সমাজ সঠিক জায়গায় পৌঁছাবে না। গুরু দরকার, যেটা বললাম, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরুধাম স্বর্গধাম, তুচ্ছতার বিদিব্যাম। গুরুর নাম করে না, রোগ পীড়ে ছাড়ে না। গুরু ছেড়ে ধর্ম করে, সেই ধর্মে ভস্য ওড়ে, ছাই ওড়ে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু। অর্থাৎ
গুরু অবশ্যই দরকার, সব কিছুর গুরু চাই। তো আপনি এইটা অন্তত ফিরিয়ে দেন। হ্যাঁ, গোচরণটা ফিরিয়ে দিতে পারবেন কি না এত তাড়াতাড়ি আমি বলতে পারবো না। গোচরণ, গরুর জমিগুলো কোথায় গেল? গরু যেসব চড়তো, এই তো রাজ্যে থাকার কথা, এ তো গোটা ভারতবর্ষে থাকার কথা, সেটা কোথায় গেল? গোচরণের জায়গাটা দাদা ফিরিয়ে দেন। যে কোনো ভেস্টল্যান্ডের জায়গা হোক, যেখানে হোক পড়ে আছে, প্রচুর জায়গা আছে, আপনি ফিরিয়ে দেন দাদা। আপনাকে বারবার করে মিনতি করছি, আপনি ফিরিয়ে দেন। গোচরণের জায়গাটাও ফিরিয়ে দেন। আমাদের গরু আমি উদ্যোগ নেব, আমি পুষবো। হ্যাঁ, গরুর জায়গা দেন। আমরা গোচরণ মাঠ না পেলে কোথায় কি করব? গরু চড়ার মাঠ চাই। হ্যাঁ, সেসব জায়গাগুলো কোথায় গেল? সব কোথায় হারিয়ে গেল? এগুলো ফিরিয়ে দেন দাদা। এর বেশি আর কিছু বলবো না। একবার এক কিছু চাইবো। আপনি এমন কিছু কাজ করেছেন, মিড ডে মিলটা এত ভালো কিছু করেছেন, মানে ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। আপনি অনেক এগিয়ে যাবেন, অনেক কিছু করবেন আমি জানি। 2 মাসে যা করে দেখিয়েছেন, 2 বছরে যে কত কিছু হয়ে যাবে কেউ কল্পনাও করতে পারবে না। তা আমি একটু অর্ধেক বলবো এরকম, আপনি এটা একটু করে দেন দাদা। গুরুকুলটা দ্রুত চালু হয়ে যাক, মনের শান্তি তো পাবো। হ্যাঁ, আর বেশি কিছু বলবো না দাদা। যদি কোনো কিছু ভুল করি ক্ষমা করে দেবেন। আমাকে গুরুকুলটা ফিরিয়ে দেন, সমস্ত রাজ্যে ফিরিয়ে দেন, দ্রুত ফিরিয়ে দেন। এইবার চলুন আরও কিছু গাছ দেখাই, ফল গাছ দেখাই। যাদের জায়গা নেই, এই যে টবে দেখেন, অল্প দিনে এই যে টবটা দেখেন, টব তো সব নিয়ে চলে যায়, যে কোনো বন্ধুরা যে কোনো মূল্য দিয়ে চলে যায়। এই দেখেন ছোট্ট একটা টব, তাহলে ছাদেও কেন হবে না? দেখেন কীভাবে লেবু ধরেছে, এটা পাকিস্তানি পাতি, কীভাবে লেবু ধরেছে। তো গাছ বসান আপনারা, ফলের সঙ্গে থাকেন, গাছের সঙ্গে থাকেন, সবুজের সঙ্গে থাকেন। যেটা আমি বলি, সবুজ না থাকলে পৃথিবী থাকবে না, গাছপালা না হলে মানুষ বাঁচবে না। হ্যাঁ, অর্থাৎ গাছ বসানো প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব। আপনারা গাছ বসান, ফল গাছ বসান, ফল গাছ। আমি ফল গাছ আরও কিছু দেখাবো, ফল গাছ ছাড়াও আমি আরও কিছু দেখাবো। চলুন সামনের দিকে চলুন, ওদিকে চলুন, আমি দেখাবো আরও কিছু। আমি মূলত ফলের গাছই বেচি, সেই সঙ্গে আরও কিছু বেচি, সেটা চন্দন বেচি, কাঠের গাছ। চন্দনটা ওটা আমাদের সনাতন ধর্মের একটা ঐতিহ্য, মানে রক্তচন্দন, শ্বেত চন্দন, খুব ভালো জিনিস আমি বেচি। অনেকের ধারণা সবথেকে দামি কাঠ মনে হয় রক্তচন্দন বা শ্বেতচন্দন, কিন্তু না, তার থেকে দামি একটা কাঠ আছে, আমাদের অনেকেই জানা নেই। এটা হচ্ছে আগর। এটা আগর হচ্ছে যেটা দিয়ে ধূপকাঠি তৈরি হয়, সেন্ট তৈরি হয়। সব থেকে মূল্যবান কাঠ হচ্ছে আগর। যারা মানে 15 একর 20 একর আমাদের কাছ থেকে চারা নিচ্ছে, মানে তাদেরকে বলবো চন্দন বসাচ্ছে বেশি, সেই সঙ্গে বলবো আগরটাকে অ্যাড করতে। আগর প্রচণ্ড দামি জিনিস, খুব ভালো জিনিস, এটা লাগান। যে ধূপকাঠি আমাদের জ্বালানো হয় ওটাতে আগর দিচ্ছে না। আগরের ধূপকাঠি হলে সে ধূপকাঠি একটা জ্বালালেই মানে কি বলবো, 500 ফুট পর্যন্ত সেন্ট ছড়িয়ে পড়বে। এত ভালো জিনিস, এটা লাগান। মানে এখন আমার মনে হয় এই 2 মাস হলো আমাদের পশ্চিমবঙ্গে থাকি, আমি পশ্চিমবঙ্গবাসী হিসাবে বলছি, আমরা খুব পরাধীন জায়গায় ছিলাম, আমাদের দেশ স্বাধীন হয়েছিল না। এই মাস 2 হলো দেশ স্বাধীন হয়েছে। সেই 71 থেকে, বিশেষ করে আমরা সনাতনী মানুষদের কথা বলবো, এরা খুব পরাধীন ছিল। এই 2 মাস ধরে আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি, এরকম একটা। এবার আপনি বলুন, এত বছর ইলেকশন হয়েছে, আপনি কি দেখেছেন মানুষ মরেনি, গুলিগালা চলেনি, এরকম ঘটনা কি আপনি দেখাতে পারবেন? কোনো মিডিয়া দেখাতে পারবে না। কিন্তু এবার ইলেকশন হয়েছে, একজন মানুষ মরেছে? একজনও মরেনি। একজন মানুষ বলতে পেরেছে ক্যামেরার সামনে যে আমি ভোট দিতে পারিনি? পেরেছে? এরা মানে গত যে সরকার বিদায় নিয়েছে, এরা যে এতটাই খারাপ কিছু করেছে, শুভেন্দুদা 2-5 বছরে সে নোংরা পরিষ্কার করতে পারবে না। রোমে রোমে এরা মানে এত খারাপ কিছু করে গেছে, যেখানেই যাবেন, হ্যাঁ যেখানেই যাবেন ও শেষ করতে পারবে না। একেবারে গ্রামগঞ্জ থেকে শুরু করে গা ঢাকা দিয়ে আছে, চোরের সরকার চলে গেছে, কিন্তু চোরগুলো কিন্তু যায়নি। সেই জন্য মানুষকে বলবো সতর্ক থাকতে। চোরের সরকার, ওরা চুপচাপ আছে, সরকার গেছে, চোরগুলো কি গেছে আপনি বলুন? চোর যায়নি। হ্যাঁ, মানে অনেক শক্ত হাতে এদের দমন করতে হবে। এরা আজকে যদি এই সরকার যদি না আসতো, যে সরকার ছিল সেই সরকার আসতো,
আমার মনে হয় এতক্ষণে হাজার হাজার সনাতনী বাড়ি ভাঙচুর হতো, বাংলাদেশের মতন ভাঙচুর হতো। হ্যাঁ, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত, অনেক মানুষ মরে যেত। এতদিন এই 2 মাসে বহু সনাতনী মানুষ মরে যেত। হ্যাঁ, তো আমি বলবো শুভেন্দুদা যেভাবে পরিচালনা করছে 2 মাসের মধ্যে, আমি যা যা দেখছি ক্রমাগত, যার জন্যই দাবিদার যে দাদা এত কিছু করছে তাহলে এটা কেন করবে না, যার জন্যই দাবি। সেই 71 থেকে হিন্দু নিধনের পালা চলছে, 71 থেকে আজও সেটা চলছে। কেন চলবে, কেন চলবে? এটা চলতে দেওয়া যাবে না। আমার দাদা এসে গেছে, শুভেন্দুদা, কেন্দ্রে আমাদের মোদী সরকার আছে, উনি তো আমাদের কলিযুগের ভগবান। হ্যাঁ, 333 কোটি দেবতা, আমরা কি কোনো দেবতাকে সরাসরি দেখেছি? না, আমরা দেখেছি আমাদের দেবতা, সে হচ্ছে মোদী। হ্যাঁ, সে হচ্ছে মোদী। মানে মোদী যদি না থাকতো আমাদের পশ্চিমবঙ্গ কবে বাংলাদেশ হয়ে যেত? আপনি বলুন। চিত্তরঞ্জনে আগুন জ্বলতে দেখেছেন? হ্যাঁ, দুর্গাপুরে আগুন জ্বলতে দেখেছেন? চিত্তরঞ্জন দুর্গাপুরে দেখেছেন তো আগুন জ্বলতে? আপনি কলকাতা ধুলোগড়ে আগুন জ্বলতে দেখেছেন? হ্যাঁ, গত 2 বছর 3 বছর আগে লক্ষ্মী পুজোর দিন ভাইলেন্ট দেখেছেন? আপনি বসিরহাটে দেখেছেন? হ্যাঁ, একের পর এক। আজ মুর্শিদাবাদে দেখেছেন, মথুয়াবাড়িতে দেখেছেন। মথুয়াবাড়িতেও বাবা ছেলে ওরা কী অপরাধ করেছিল, ওদের কীভাবে মারা হলো আপনি বলুন, কীভাবে মারা হলো মথুয়াবাড়িতে। মুর্শিদাবাদে এরা আন্দোলন করতো, এই সরকার আসার আগ পর্যন্ত যত আন্দোলন করতো, আন্দোলন মানেই হচ্ছে সনাতনী বাড়ি ভাঙচুর করা, আন্দোলন মানেই হচ্ছে সনাতনী বাড়ি লুটপাট করা। সেটা নূপুর শর্মাকে কেন্দ্র করে দেখেছেন হাওড়ার সাইডে, পুলিশ কোনো কথা বলতো? পুলিশ সুপারের সামনে লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, কোনো কথা বলতো না। আজকে শুভেন্দুদা কত লড়াই করেছে, শুভেন্দুদা বিরোধী নেতা, কতবার তার গাড়ি ভাঙচুর হয়েছে, কতবার তাকে কোর্টে যেতে হয়েছে। সেটা মাথায় রেখে উনি কিন্তু সনাতনীদের সরকার, সনাতনীদের ভোটে এখানে এসছে, অন্য কেউ কিন্তু ভোট দেয়নি। বা যেভাবে পারুক, সিপিএম বলেন, কংগ্রেস বলেন, সবাই মিলে বিজেপিকে আটকানোর চেষ্টা করেছিল। হ্যাঁ, কিন্তু না, পারেনি। ধর্মের জয় হয়েছে, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের জয় হয়েছে। হ্যাঁ, তো আমি দাদাকে বলবো সনাতনী মানুষদের কথা একটু ভাববেন। যেটা বললাম, গুরুকুলটা ফিরিয়ে দেন। এটা হচ্ছে চন্দন, এটা রক্তচন্দন বা লাল চন্দন বলে অনেকে, কিন্তু মূলত নাম হচ্ছে রক্তচন্দন। এটা আমাদের সনাতনী মানুষদের একটা ধর্মীয়তা জিনিস, পবিত্রতা রক্ষা করে। মানে মন্দিরে যেতে গেলে বা কীর্তন পুজো পাঠ আইনত চন্দনের তিলক পড়তেই হয়। হ্যাঁ, চন্দনের তিলক পড়তেই হয়। তো এই চন্দন দেশ স্বাধীন হয়েছিল কি করে বলবো? তাই যদি হতো তাহলে জিন্না, গান্ধী, কংগ্রেস যে ভারতবর্ষকে টুকরো 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 করেছে, এরা এটাকে নিষেধাজ্ঞা করে রেখেছিল, এটা বসানোর রাইট আমাদের ছিল না। হ্যাঁ, এটা কে তুলে নিয়েছে? এটা আমাদের মোদী সরকার তুলে নিয়েছে। যে যত খুশি চন্দন বসাও, এখন কোনো সমস্যা নেই। এটা লাগানোর রাইট ছিল না আমাদের। তাহলে দেশ স্বাধীন হয়েছিল? দেশ স্বাধীন হয়নি। আমার হিসাবে বলে যে ওই জিন্নার গান্ধীর থেকে ক্যারেক্টারলেস মানুষ ভারতবর্ষে আর দ্বিতীয় জন্মায়নি। এতটাই খারাপ ছিল ওরা। মোদিজি তো ওই টাকার মধ্যে ওনার ফ্রেমটা রেখেছে, চশমার ফ্রেমটা। আমি হলে ওটাও রাখতাম না। নেতাজি আসবে, ওই জিন্না গান্ধীর থাকবে কেন? নেতাজি আসবে। তাই এই ধর্মীয় জিনিস এর সঙ্গে এরা যা নোংরামি করেছে সেটা তো বলা যাবে না, বলে শেষ করা যাবে না। কংগ্রেস সব থেকে খারাপ মানে রাজনৈতিক দল, জাতীয় কংগ্রেস। যে যত যাই বলুক, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি ইন্দিরা গান্ধী দেখেছি, আমি রাজীব গান্ধী দেখেছি, আমি পিভি নরসিংহ রাও দেখেছি, আমি মোরারজি দেশাই দেখেছি, আমি মনমোহন সরকার দেখেছি। আর এরাও সরকার ছিল, আর বর্তমান যে সরকার একেও দেখছি। সরকার না, বর্তমান যে সরকার আছে কেন্দ্রে, মোদী সরকার, উনি আমাদের মানে 333 কোটি দেবতার ঊর্ধ্বে। হ্যাঁ, উনি এই কলিযুগের ভগবান, সনাতনী মানুষদের ভগবান হচ্ছে মোদী। আমি দায়িত্ব নিয়ে বলছি। অ্যাকচুয়াল এটা রথ উপলক্ষে বেশি অর্ডার আছে। এটা হচ্ছে চন্দন, এটা হচ্ছে শ্বেত চন্দন, সাদা চন্দন। এটাও খুব ভালো,
এটা গাছের গ্রোথটা একটু ধীরে আসে। এটা আমি বিক্রি করছি, এটা রেটটা আছে 120 টাকা। আর এইটা যে দেখছেন এই যে 6 ফুট 7 ফুটে চন্দন, এটা রথ উপলক্ষে আমার একটা পার্টি, উনি মনে হয় 15 একর জমিতে ওনার এই প্রজেক্ট হচ্ছে। সাইড থেকে সব চন্দন হচ্ছে, ভেতরে ফল গাছ দেবে, বিভিন্ন রকম গাছ দিয়ে সাজাচ্ছে। উনি 20 একর জমিতে সাজাচ্ছে। তো এই চন্দন এতটাই ভালো জিনিস। আর রথের সময় বৃষ্টি হচ্ছে, এই সময় মানুষ গাছটা রোপণ করেও বেশি। রথযাত্রায় রথযাত্রায় গাছ মানুষ বসায়। এই রথের প্রস্তুতি চলছে, প্রত্যেক বছর রথে গাছ বসায় মানুষ। আর এইসব জিনিস তো আগে বসাতে পারতো না, আগে মানুষের বাড়িতে তাহলে বড় গাছ থাকতো, কোথাও তো কোনো বড় গাছ নেই, সব বসাচ্ছে। তা আমি ছোট গাছ বিক্রি করতাম, ইদানিং আমি বড় গাছ বিক্রি করছি। মানে কি, এইগুলো বড় বড় প্রজেক্টে এরা আগ দিয়ে আমাকে অর্ডার দিয়েছে। আমি যেভাবে পারি, যেখান থেকে পারি সেই মাল আমি হাজির করেছি, মাল চলে যাবে। ইনি যে ভদ্রলোকের কথা বলছি, উনি 1 লক্ষ টাকা অ্যাডভান্স করেছে। ওনার 3,70,000 টাকার চন্দন যাবে। তার মানে কত বড়, 3,70,000 টাকা মানে চন্দন নেবে, মানে কত বড় প্রজেক্ট তৈরি হবে। এটা ব্যানানা ম্যাঙ্গো, অসাধারণ একটা আম। আপনাকে আমি 2-1 বার খাইয়েছি মনে হয়। এটা দাম 100 টাকা, এটা 100 টাকা দাম। খুব ভালো গাছ। আপনার এটা খুচরো বিক্রি করছে 100 টাকা, যারা পাইকারি নেবে তাদের জন্য দাম কম আছে। এটা বাড়ি 11, ওখানে আছে বাড়ি 4, এটা আছে কিউজিআই, এটা আছে বোনাই কিং। তো প্রতিটা আমি খুব ভালো। রেট বেশিরভাগই 120-30 টাকা, আর দাম বেশি আছে কিছু, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারাইটি। এই যে অরুণিকা, অম্বিকা, এই 4টে 150 টাকা করে বিক্রি করছিলাম, কিন্তু এই মুহূর্তে যে অম্বিকাটা আছে ওটার দাম 180 টাকা। আর প্রতিভা, লালিমা, শ্রেষ্ঠা, কিতেম্বর, এই 4টের দাম আছে 400 টাকা করে। আর এই আর্টিটু আছে, আর্টিটুটা ছোটো গাছ আছে 120 টাকা, আর বড় গাছ আছে এই যে খুব মোটা গোড়া, খুব মজবুত গাছ আছে, মানে খুব মজবুত গাছ আছে, এরকম মোটা গোড়া মাল আছে। এইগুলো বিক্রি করছে 180 টাকা। এটা পুরো আপেলের মতন হবে, খুব বড় সাইজের হবে। আমের আমার কাছে এই মুহূর্তে 50টা ভ্যারাইটি আছে। এত সময় তো দেওয়া যাবে না, সবাইকেই দিচ্ছি। 50টা ভ্যারাইটি আছে, বেশিরভাগই 100 থেকে 120 টাকার মধ্যেই দাম। আর কিছু ভ্যারাইটি আছে, 8-10টা ভ্যারাইটি আছে, ওটা 300-400 টাকা করে দাম। আর লিচুর আমার কাছে 3-4টে ভ্যারাইটি আছে, দেখলেন পেছনে অনেক লিচু স্টক আছে। এটা হচ্ছে চায়না 3, এটা আমি খুচরো বিক্রি করছি 60 টাকা। এটা খুচরো বিক্রি করছি আমি 60 টাকা, আর যারা পাইকারি নিচ্ছে, খুচরো বিক্রি করছি 60 টাকা, যারা পাইকারি নিচ্ছে তাদের জন্য দাম আরও অনেক কম আছে। এটা হচ্ছে মালয়েশিয়ান নারকেল, সাইজটা দেখুন। এটা একটু লেট হয়, কিন্তু অসাধারণ ভ্যারাইটি। মালয়েশিয়ার সাইজটা দেখুন, প্রতিটা নারকেলের সাইজ দেখুন, এই দেখুন, প্রতিটা নারকেলের সাইজ দেখুন, প্রত্যেকটা নারকেলের সাইজ দেখুন। এটা আমি 300 টাকা করে বিক্রি করছি। যারা ন্যাকেট অবস্থা নিচ্ছে তাদের জন্যে 10 টাকা কম আছে। হ্যাঁ, এটা শর্ট টাইমে ফল চলে আসে, 4, 4.5, 5-এর মধ্যে চলে আসবে মালয়েশিয়ান। গঙ্গাবর্ধনটা আগে চলে আসছে। গঙ্গাবর্ধন আমার কাছে অনেক স্টক আছে, ওটা আমি 300 টাকা বিক্রি করছি, কিন্তু ওটা 3 বছরে চলে আসছে, 3 বছর 3.5 বছরে চলে আসছে। ওটাও খুব ভালো প্রোগ্রাম। এই সুপারিটা বিক্রি করছি, দেখুন সুপারিটা দেখেন, অসাধারণ গাছ, প্রতিটা গাছ দেখুন কত সুন্দর গাছ। এটা হচ্ছে আন্দামান, দেখুন খুব সুন্দর গাছ আছে, আন্দামান আছে। এটা আমি 35 টাকা করে বিক্রি করছি। প্রচুর স্টক আছে। আগের একটা এলপি আমি 39 দিনে শেষ করেছি, আবার একটা এলপি নামিয়েছি, মাঠে অনেক আছে। আর এই সাইডে ভর্তি আছে, দেখুন
এইবার আপনাকে একটা মানে 30 টাকা রেটের একটা ফল দেখাই। এটা হচ্ছে মালবেরি, এটা মালবেরি, এই দেখুন মালবেরি ডগা ছেড়েছে আর শুধু ফল। এটার দাম 30 টাকা, শুধু ফলে ভরে যায়। এটা পাখিতে খুব ভালো খায়, মানুষে ভালো খায়। এটা হচ্ছে L49 পেয়ারা, এটা আমি 20 টাকা করে বিক্রি করছি। সামনে রয়েছে জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট আমি 50 টাকা করে বিক্রি করছি। এটা পাঞ্জাবি এলো মালটা, এটা আমি 35 টাকা করে বিক্রি করছি। এটা হচ্ছে আতা, গোল্ডেন আতা, গোল্ডেন আতাটা আমি 70 টাকা করে বিক্রি করছি। এটা হচ্ছে পাকিস্তানি পাতি, এটা রেটটা খুব বেশি, এটা আমি 80 টাকা করে বিক্রি করছি, 80 টাকা। এটা দেখুন হিং গাছ, এই দেখেন হিং, জোড়ের গাছ, ফুল চলে এসছে হিং, এটা রান্নায় ব্যবহৃত হয়। তো এটার দাম বেশি, 140 টাকা বিক্রি করছি। 10 কেজি জাম আমার কাছে অনেক আছে, ওটা আমি 60 টাকা করে বিক্রি করছি। এটা হচ্ছে দেশি নারকেল, এটা 140 টাকা রেট আছে। এটা আছে কেরল, দেখুন এটা হচ্ছে কেরল, কালারটা দেখুন, গাছের কালারটা দেখেন। এটা আমি 270 টাকা করে বিক্রি করছি কেরলটা। প্রতিটা জিনিস, এটা কাউন্টারে কম আছে, পেছনে প্রচুর স্টক আছে। যারা খুচরো নেবেন, যারা পাইকারি নেবেন, যদি আমার নার্সারিতে আমার ভিডিও দেখে আসতে ইচ্ছুক হয়, আমার নাম্বারে যোগাযোগ করুন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435724। এই নাম্বারে যোগাযোগ করুন। যার যতটা দরকার, বড় গাড়ি ছোট গাড়ি যতটা নেবেন চলে যাবে। কিন্তু আমি এই মুহূর্তে যাদের বারবার ফোন করছেন 2 পিস 1 পিস 3 পিস চারা আমি দিতে পারছি না। অন্তত এই 2 মাস না গেলে, বর্ষা না পেরোলে 2 পিস চারা, 1 পিস চারা, 3 পিস চারা আমি দিতে পারবো না। রাগ করার কোনো কিছু নেই, সময় পাই না। এটা আবার বর্ষাটা কমে গেলে তখন আবার 2 পিস অর্ডার দিলেও আমি দেবো। আমার নাম্বারটা আমি আপনাদের আরেকবার বলছি। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435724। আপনাদের কারোর কোনো সমস্যা হলে, আসবার সময় বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা এই নাম্বারে ফোন করে জানুন। আমি আরও একবার বলছি 8926435724। দুটো নাম্বার আছে আমার, আরও একটা আছে, দুটোই আমার কাছে থাকে, দেখে নিন। আর একটা হচ্ছে 9800431658। দুটো নাম্বারই আমার কাছে থাকে, কিন্তু ওই 724টা 8926435724 ওইটা আমার কাছে সবসময় থাকে। আপনাদের কোনো সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন। আমার নার্সারিতে যারা আসতে চাইছেন, কোনো রকম সমস্যা হলে আমার কাছে ফোন করুন, আসুন, অসুবিধা হবে না। আমার অ্যাড্রেস তো এটা হচ্ছে ভিলেজ হচ্ছে মানাকপুর, পোস্ট অফিস হচ্ছে পৃথিবী, থানা হচ্ছে হাবড়া, ব্লক হচ্ছে হাবড়া। হ্যাঁ, আপনার কীভাবে আসবেন ফোন করলেই সব জেনে যাচ্ছেন। আর কুমার কুসুমকড়ি নার্সারি গুগলে ম্যাপে সব তথ্য দেয়া আছে, আপনি রোটেশন ওখানে দেয়া আছে, সব কিছু আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি রোটেশন দেখে না আসতে পারেন তাতেও অসুবিধে নেই, ফোন করুন, আমি সব বলে দেবো, কীভাবে আসতে হবে সব বলে দেবো। বিপুল ধরনের কিন্তু ফলের সম্ভার এই কুমার কুসুমকড়ি নার্সারি। তো সুতরাং যখনই আপনাদের এই অনুষ্ঠান দেখানো হয়, অর্থাৎ এই কুমার কুসুমকড়ি নার্সারির অনুষ্ঠান দেখানো হয়, তখন কিন্তু আর লোভ সামলানো যায় না। কিসের লোভ? ফল খাওয়ার লোভ। তো সুতরাং বাঙালি মানেই এই গরমকালে বিপুল ফলের সম্ভার একমাত্র কিন্তু আপনাদের সামনে আজ ব্রাইট টাইমে উপস্থিত হলো কুমার কুসুমকড়ি নার্সারি। তো সুতরাং বিপুল ফলের আইটেম, সেখানে দেশি এবং বিদেশি সব ধরনের ফলের আইটেম আপনারা পাচ্ছেন এই কুমার কুসুমকড়ি নার্সারিতে। আর যারা বিজনেস করবেন বলে ভাবছেন, ফলের বিজনেস, তো সুতরাং তারা নির্দ্বিধায় এই কুমারের স্যারের সাথে দেখা করে সাক্ষাতে আপনারা কিন্তু বিজনেস স্টার্ট করতে পারেন। আর বাড়িতেও যদি মনের মতন ফল বা যা চান সেই রকম ফল যদি বসাতে চান, অতি অবশ্যই কিন্তু কুমার কুসুমকড়ি নার্সারির সাথে আসতে হবে, দেখা করতে হবে, ভিজিট করতে হবে এবং ফল কিনে বাড়িতেই সেই গাছ বসাতে হবে। এবং ব্রাইট টাইমে নতুন নতুন অনুষ্ঠান নিয়ে কিন্তু সদা প্রস্তুত আপনাদের জন্য। আপনারা সাথে আছেন বলে ব্রাইট টাইমের সমস্ত অনুষ্ঠান সার্থকতা লাভ করে। তো আজ সময়ের বাঁধনে আমরা আবদ্ধ। স্ক্রিনে কুমার কুসুমকড়ি নার্সারির কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা চলে আসতেই পারেন। আজ এখানেই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই ব্রাইট টাইমের সাথে থাকতে ভুলবেন না। নমস্কার।